এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা গানম্যানের সিম্বল এবং তার হাতে ওই গান রয়েছে। এই গান বা অস্ত্রের লাইসেন্স অ্যাভেলেবল করে দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার আপকামিং ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে টার্গেট করে। এবং এই জিনিসে যারা এক্সপার্ট, সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তেমন ব্যক্তিদেরকেও দিয়ে দেয়া হচ্ছে কিছু কিছু ব্যক্তিদের সাথে অন কাইন্ড অফ বডিগার্ড হিসাবে, যাকে গানম্যান বলা হচ্ছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে সরকারের এই পদক্ষেপ আসলে কেন, এই উদ্যোগ সরকার কেন নিয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলুন দর্শক শ্রোতা, এই গানম্যান এবং গানের লাইসেন্স কাদেরকে দেওয়া হচ্ছে, কারা পাচ্ছে, সেই বিষয়টা একটু দেখে আসি। বলা হচ্ছে জুলাই যোদ্ধা এবং শীর্ষ রাজনীতিবিদ যারা রয়েছে তাদেরকে গানম্যান দিচ্ছে সরকার। অগ্রাধিকার পাচ্ছে হিট লিস্টে যারা রয়েছে তারা। এরই সাথে এই জিনিসের লাইসেন্সও পাচ্ছে অনেকে। আবার এই গানম্যান অনেকে প্রত্যাখ্যান করছে, আবার অনেকে নতুন করে চাচ্ছে। তো এই বিষয়টা একটু ডিটেলস দেখে আসি যে এই হিট লিস্টে কারা কারা আছে এবং কারা কারা পেয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ, হাসনাত, সার্জিস এবং জারা। এছাড়াও পেয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক। এছাড়া এই লিস্টে থাকছে ওসমান হাদির বোন, তিনি এই জিনিসের লাইসেন্সও পাচ্ছে এবং গানম্যানও পাচ্ছে। এছাড়া এই লিস্টে আর কারা আছে একটু দেখি। গানম্যান পাচ্ছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান। এছাড়া আরো দেখতে পাচ্ছি জামাতের আমির আন্দালিব রহমান পার্থ সাহেব এবং কর্নেল অলি সাহেব। তো এখানে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই লিস্টের মধ্যে জামাতের আমির সাহেব কেন? কারণ 2 দিন আগে জামাতের আমির সাহেব বলেছিল যে আমরা এই দেশটিকে এমনভাবে গড়তে চাই, এমন একটা দেশ দিতে চাই যেখানে রাষ্ট্রপ্রধানকে বুলেট প্রুফ গাড়িতে চড়তে হবে না, সে জনগণের মাঝে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, রিকশায় চলাফেরা করতে পারবে। যাই হোক, সে বিষয়টা ভিন্ন বিষয়। তবে এই জামাতের আমির সাহেবকে সরকার জোর করে এই হিট লিস্টে রাখেনি, বরং জামাতের দলের পক্ষ থেকেই চাওয়া হয়েছিল। চলুন সেই এভিডেন্সটাও আমরা একটু দেখে আসি। সন্ত্রাসীদের টার্গেট জামাত আমির, তাই দলটি নিরাপত্তা চেয়েছে। এই জন্যই সরকার এই জামাতের আমিরকেও হিট লিস্টে রেখেছে এবং গানম্যান দিয়েছে। এছাড়া আর কারা আছে এই লিস্টে? এখানে আছেন মঞ্জু সাহেব এবং আছে ব্যারিস্টার ফুয়াদ সাহেব। তো এদেরকে এই গানম্যান দেয়া হয়েছে। আর এদের মধ্য থেকে নুরুল হক নূর এবং বর্তমান ডাকসুর ভিপি সাদিক কায়েম, এরা এটি প্রত্যাখ্যান করেছে। আবার নতুন করে অনেকে চেয়েছে, তার মধ্যে একজন দেখলাম হিরো আলম, তিনি বলেছে কখন কে মারে তার কোনো ঠিক আছে, আমার গানম্যান লাগবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখলাম আরো অনেকে বলতেছে যে তাদের গানম্যান লাগবে। তো দর্শক শ্রোতা, আমি যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো, আমরা বাংলাদেশের নির্বাচনের যে ট্র্যাডিশন দেখে এসেছি, নির্বাচন পূর্ববর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, সরকারের কন্ট্রোলে রাখার জন্য আমরা দেখতাম যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন থেকে একটা নোটিশ দেওয়া হতো যে যাদের কাছে লাইসেন্স করা জিনিসপত্র আছে তারা যাতে নিকটস্থ থানায় এটি জমা দিয়ে আসে, এবং নির্বাচন শেষ হলে থানা থেকে আবার নিয়ে যেত। মানে আমি আমার জীবনে যে কয়টা নির্বাচন দেখেছি এই সিস্টেমটাই দেখেছি। তো এর ব্যত্যয় কখনো ঘটেছে কিনা, বা ডক্টর ইউনূসের সরকার এখন যে এই জিনিসপত্রের নতুন নতুন আরো লাইসেন্স দিয়ে দিচ্ছে, ইভেন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিও দিয়ে দিচ্ছে সাথে গানম্যান হিসেবে, এই সিস্টেম পূর্বে কখনো কোনো নির্বাচনে হয়েছিল কিনা, আমার জীবদ্দশায় যে কয়টা নির্বাচন আমি পেয়েছি আমি দেখিনি। আমার চেয়ে সিনিয়র যারা আছেন তারা বলতে পারবেন বিষয়টা। তো এই ডক্টর ইউনূসের সরকার সামনের নির্বাচনকে কেন্দ্র করে এখনকার যে আইন শৃঙ্খলার অবস্থা, সেখানে এই জিনিসগুলোকে কন্ট্রোলে না নিয়ে, এই জিনিসগুলোকে উইথড্র না করে, বরং তিনি আমন্ত্রণ জানাচ্ছে যে কার কার লাগবে শুধু বলেন। আমরা কয়েকদিন আগে দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল প্রার্থীরা চাইলে এই জিনিসের লাইসেন্স দেয়া হবে। বলছিল যে আপনাদের যার যার আছে তো ভালো,
আর যাদের নেই তারা আবেদন করলে আমরা আপনাদেরকে আরো দিব। আর সেই দেওয়া পর্যন্তই ক্ষান্ত না, বরং এই জিনিস চালাতে যারা অভিজ্ঞ বা রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেও সাথে দিয়ে দেওয়া হচ্ছে সামনের একটা নির্বাচনকে কেন্দ্র করে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই যে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে, এটা কি আগামী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য পজিটিভ কোনো ফলাফল দিবে, না অনাকাঙ্ক্ষিত কোনো নেগেটিভ ঘটনার দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আরেকটা বিষয় আমরা একটু স্মরণ করার চেষ্টা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর হাতে লাইসেন্স করা রাষ্ট্রীয় যেগুলো আছে তো আছেই, বা এখন এই যে বেসামরিক ব্যক্তি বা রাজনীতিবিদ বা জুলাই যোদ্ধা বলে যাদেরকে নতুন করে দেয়া হচ্ছে, আগামী নির্বাচনের সংসদ সদস্যের প্রার্থী হিসাবে যাদেরকে নতুন করে দিবে বলছে, এগুলোর হিসাব তো একটা অনুমান করা যায়। কিন্তু এর বাহিরেও, আমাদের অনুমানের বাহিরে কত কত লাইসেন্স ছাড়া অবৈধ জিনিসপত্র আছে, তার কি কোনো হিসাব নিকাশ আছে? নেই, কারণ যে জিনিসের লাইসেন্সই নেই তার হিসাব আসবে কোথা থেকে? কিন্তু হিসাব না থাকলেও কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে কিছু বিষয় নিয়ে আমরা অনুমান করতে পারি যে সেটা কি পরিমাণ আছে। চলুন আমরা অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত একদম উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা একটু স্মরণ করার চেষ্টা করি। আপনাদের মনে আছে যে 24-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের যারা মাস্টারমাইন্ড ছিল তাদের মধ্যে নাহিদ ইসলাম বলেছিলেন যে বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে রেখেছিলাম, বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল যে আমরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তাহলে শব্দটা একটু বোঝার চেষ্টা করুন, সশস্ত্র। তার মানে এই জিনিসগুলো তাহলে কোথায়? তারা তো এই জিনিস নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে 5 অগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা এই জিনিস সহ মাঠে নেমে পড়তো। তাহলে এই জিনিস তো তাদের হাতে ছিল, তাই মনে হয়। তাহলে সেই জিনিসগুলো কোথায়? আজ পর্যন্ত কি তারা সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে বা এমন কিছু? আমরা জানি না। এরপরে এই অভ্যুত্থানের সময়ে দেশের প্রায় সকল পুলিশ স্টেশনে যে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটানো হয়েছিল, সেখান থেকে হাজার হাজার লাইসেন্স করা রাষ্ট্রের এই জিনিসপত্র লুটপাট হয়েছিল। এবং ডক্টর ইউনূসের সরকারই বলেছে যে তার প্রায় অর্ধেকের মতোই তারা উদ্ধার করতে পারেনি। এই গত সপ্তাহেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞাসা করেছিল যে আপনাদের যে উদ্ধার করতে পারেননি যেই জিনিসগুলো, সেগুলোর কি অবস্থা, কারণ সামনে নির্বাচন আসছে, তো সেই সময় আপনারা দেখেছেন যে উনি বলেছে এ বিষয়ে আমি এখন কথা বলবো না, আমি কথা বলবো পেঁয়াজের দাম 30 টাকা বেড়ে গেল কেন, এরপরে তরকারিতে মাংসের চেয়ে আলু বেশি কেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তখনই কিন্তু তিনি বলেছে যে প্রার্থীরা চাইলে আমরা নতুন করে আরো লাইসেন্স দিয়ে দিব। তাহলে সেই যে থানার লুট হওয়া জিনিসগুলো, সেগুলো কিন্তু একটা মহলের হাতে আছে। এরপরে বিমানবন্দরে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর সেখান থেকে অনেকগুলো এই জিনিস চুরি হয়ে গেছিল, সেগুলোর তথ্যও কিন্তু পাওয়া যায়নি। এবং আজকের এই কিছুক্ষণ ঘন্টাখানেক আগে আমি একটা সংবাদ দেখলাম, চলুন, সীমান্ত থেকে 2টি বিদেশি জিনিস তার গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে। তার মানে সীমান্ত থেকে এটা তো উদ্ধার করেছে, তাই সংবাদে এসেছে। বাট এমন কত শত শত খবর আছে যেগুলোর সংবাদই আসে না, ধরাও পড়ে না। তাহলে এবার একটু কল্পনা করুন তো যে আগামীর নির্বাচনটাকে কেন্দ্র করে এখনকার দেশের যা সিচুয়েশন, যে নিরাপত্তার অবস্থা যেই জায়গায়, যেই তলানিতে আছে, তার মধ্যে এত এত অবৈধ জিনিসপত্র, এর উপরে আবার এই সরকার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যে তোমরা আমার কাছে অ্যাপ্লাই করো আর আমি তোমাদেরকে এই জিনিসের নতুন নতুন লাইসেন্স দিয়ে দিচ্ছি। মানে এই সরকার চাচ্ছে কি? এই সরকার যে বলছিল যে আমরা স্মরণকালের শ্রেষ্ঠ ঐতিহাসিক একটা নিরপেক্ষ নির্বাচন দিবে, তো কোন দিক থেকে ঐতিহাসিক করতে চাচ্ছে আসলে এই ধরনের
অস্ত্রের সয়লাভ দিয়ে, এই জিনিসপত্রের সয়লাভ ঘটিয়ে, মানে বৈধতার হিসাবেই তো সয়লাভ, আর অবৈধ যে কত কত আছে কয়েকটা পয়েন্ট উল্লেখই করলাম। তাহলে কি ইঙ্গিত দিচ্ছে আসলে? মানে এটা যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে বোঝা যাচ্ছে, বাট সেই ঐতিহাসিকটা কি কোন দিকের ঐতিহাসিক সেটা বুঝতে হবে। কারণ ইতিহাসে যে ঘটনা লেখা হয়, সফলতার ঘটনাও লেখা হয়, ব্যর্থতার ঘটনাও ঐতিহাসিক হতে পারে। একটা সুন্দর নির্বাচনের ঘটনাও ঐতিহাসিক হতে পারে, আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসও ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ হতে পারে। আর এই পরিস্থিতিতে এসে ইলেকশন কমিশন থেকে বলছে যে আইনের শাসন কাকে বলে তা এবার আমরা দেখিয়ে দিতে চাই। মানে এই ধরনের জিনিসপত্রের ছড়াছড়ি দিয়ে, ঝনঝনানি দিয়ে, সয়লাভ ঘটিয়ে তারা নাকি আইনের শাসন দেখিয়ে দিবে এবছর। তো আসলে আইনের শাসন দেখাবে না গোলাগুলির শাসন দেখাবে, সেটা এখন আসলে দেখার অপেক্ষা। দর্শক শ্রোতা, এবার কনক্লুশনে এসে ডিরেক্ট হিট দ্য পয়েন্টে চলে আসি। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, এই মুহূর্তে লাইসেন্স করা জিনিসপত্র উইথড্র না করে নতুন করে লাইসেন্স দেয়া, আবার এই জিনিসপত্র প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে গানম্যান হিসাবে রাখা হচ্ছে কেন? প্রয়োজনটা কি? এই যে হিট লিস্ট করা হয়েছে ব্যক্তিদেরকে নিয়ে, তারা কি মানে নিরাপত্তাহীনতায় আছে, তাদের জীবন ঝুঁকিতে আছে, তাই তো? তার মানে কি সরকার প্রমাণ করলো যে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিতে পারেনি? যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার কথা ছিল না। এই জিনিসের নতুন নতুন লাইসেন্স দেয়া বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে তাদের বডিগার্ড হিসাবে, গানম্যান হিসাবে দেওয়ারও কোনো প্রশ্ন আসতো না। তার মানে সরকার প্রমাণ করে দিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। যদি ভালো না হয়, তাহলে এই যে লাইফ রিস্ক বা জীবন ঝুঁকি, এটা কি তারা যে হিট লিস্ট যাদেরকে করেছে, এই 20 জন, 25 জন, 30 জনই সারা দেশে লাইফ রিস্কে আছে? দর্শক শ্রোতা, আপনারা XYZ, আমরা কি তাহলে নিরাপত্তা ব্যবস্থাই যেখানে এই ধরনের ঝুঁকির মধ্যে, তাহলে আমরা কতটুকু নিরাপদ? তাহলে আমাদের এই গানম্যান কে দিবে, আর আমাদেরকে এই জিনিসের লাইসেন্স কে দিবে? তাহলে আমরা কেউ না, ওই হিট লিস্টে যারা আছে তাদের নিয়েই সরকারের মাথা ব্যথা। এই যে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস, তার জীবনের ঝুঁকি আমরা তো দেখলাম কি হলো। লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বাড়িতে রাত 12টার পরে বাচ্চা কাচ্চা সহ যে আগুনের ঘটনা ঘটানো হলো, তার জীবনের নিরাপত্তা কে দিবে? এই ধরনের যে আমরা লাখো লাখো নাগরিক এই দেশের, আমাদের নিরাপত্তা কে দিবে? এই যে আমি এখন কথা বলতেছি, আমার জীবনের নিরাপত্তা কে দিবে? তাহলে এই সরকার এই জিনিসপত্রের লাইসেন্স দিয়ে মানে কাদেরকে রক্ষা করতে যাচ্ছে আর কাদেরকে ধ্বংস করতে চাচ্ছে? হিট দ্য পয়েন্ট নাম্বার 2, প্রার্থীদেরকে টার্গেট করে করে জিনিসপত্রের লাইসেন্স দিচ্ছে। তার মানে প্রার্থী যখন গণসংযোগ করবে, ভোটারদের কাছে ভোট চাইতে যাইবে, তার মানে প্রার্থীর কোমরে একটা জিনিস থাকবে, তার পাশে আবার একজন প্রশিক্ষণপ্রাপ্ত কাঁধে গান নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে সে জনগণের কাছে ভোট চাইতে যাইবে। তার মানে জনগণের কাছে ভোট চাইতে যাইতেছে না বন্দুকের নাল দেখাইতে যাইতেছে, কোনটা? তাহলে সাধারণ জনগণের কাছে ভোটার যাইবে কি ভয়ভীতি দেখানোর জন্য? পরিস্থিতি তো সেই দিকেই যাইতেছে। এবার হিট দ্য পয়েন্ট নাম্বার 3, এই সরকার যে ঐতিহাসিক নির্বাচন করতে চাচ্ছে বা আইনের শাসন দেখিয়ে দিবে কাকে বলে এটা বোঝাতে চাচ্ছে, একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিকে যাচ্ছে। আসলে একটা রক্তক্ষয়ী সংঘাত এই দেশে ঘটবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? কারণ শেষের দিকে যেই জিনিসটা দেখিয়ে শেষ করব, তা হলো ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে, এটি পাকিস্তানি নেতা বলেছে। ভয়াবহ সংবাদ, কিন্তু খুবই ডেঞ্জারাস এবং অ্যালার্মিং। কারণ বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে এখন যে উত্তপ্ত পরিস্থিতি, এক দেশ আর এক দেশের হাই কমিশনারকে একের পর এক ডাকতেছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে, দুই দেশেই চরম উত্তেজনা পর্যায়ে রয়েছে। সেই মুহূর্তে পাকিস্তান আবার মিসাইলের মতো হুমকি দিচ্ছে। আর এইদিকে ডক্টর ইউনূসের সরকার হাতে হাতে
জিনিসপত্রের লাইসেন্স দিয়ে দিচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দিয়ে দিচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।